এই মেয়ে, আমার ছেলের বউ হবা? পেছন থেকে সুমিষ্ট এক মহিলা কণ্ঠ পেয়ে চলার গতি থামিয়ে পেছনে ফিরে তাকায় সুরাইয়া। জি, আমাকে কিছু বলেছেন? শান্ত কণ্ঠে বলে ওঠে সুরাইয়া। হ্যাঁ, তোমাকেই বলছি, এদিকে আসো। মুখে গাম্ভীর্যতার মাঝেও এক চিলতে হাসি ফুটিয়ে রেখে বলেন ভদ্রমহিলা। সুরাইয়া ধীর পায়ে কণ্ঠ অনুসরণ করে এগিয়ে যায়। ভদ্রমহিলার পাশে পরিচিত এক মুখ দেখে কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায় সে। এই ছেলে এখানে কি করে? এই ভদ্রমহিলা ছেলেটার মা নয় তো? বিড়বিড় করে বলতে থাকে সুরাইয়া। শামীমা বেগমের পাশে দাঁড়িয়ে সুরাইয়ের বিস্ময়ে কাচুমুচু হয়ে যাওয়া অবস্থায় হেঁটে আসা দেখে মিটিমিটি হাসছে সাফি। জি বলুন আন্টি, কি বলছিলেন? কাজটা কি ঠিক করেছো তুমি? মুখে কিছুটা রাগ ফুটিয়ে তুলে বললেন শামীমা বেগম। কি কাজ আন্টি, ঠিক বুঝলাম না। আমার ছেলেটা নাকি গত 7 মাস ধরে তোমার পিছনে ঘুরঘুর করছে। তুমি নাকি একটু হ্যাঁ নাও বলো না। আমার ছেলেটাকে কি পছন্দ হয় না? ভদ্রমহিলার কথা শুনে অবাকের শীর্ষে পৌঁছে যায় সুরাইয়া। আমার ছেলের বউ হবা? মুচকি হেসে বলে ওঠেন শামীমা বেগম। শামীমা বেগমের কথা শুনে সুরাইয়া এক পলক সাফির দিকে তাকায়। ছেলেটা সেই থেকে মিটিমিটি হেসেই চলেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মুখে রয়েছে একরাশ স্নিগ্ধতা। কি উত্তর দাও? শামীমা বেগমের কথায় হুঁশ ফেরে সুরাইয়ার। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে ওঠে, সবার কপালে সব কিছু জোটে না আন্টি। এই মেয়ে এতটাও যোগ্য নয়। আপনি না হয় কোনো এক সুন্দরী এবং স্মার্ট মেয়েকে আপনার ছেলের বউ হিসেবে নিয়ে আসুন। আসছি আন্টি। কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল সুরাইয়া। সে তার একটা আত্মীয় বাড়ি এসেছিল, সেখানেই তার সাফি এবং তার মায়ের সাথে দেখা। শামীমা বেগমের মুখ থেকে যেন তবু মুচকি হাসি যায় না। ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানায় বসে পড়ে সুরাইয়া। আজ যেন চোখ ফেটে কান্নাদের আগমন ঘটতে চাইছে। পরপর কয়েকবার পাত্রপক্ষ দেখতে এসে নাকচ করে দিয়ে গিয়েছে, যা হিসাব করতে করতেই চোখের কোণ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই সমাজে যে সাদা চামড়ার যে বিরাট কদর, মনের দাম দেয় হাতে গোনা কিছু মানুষ। নিজের প্রতি যে সুরাইয়ার বড্ড অভিমান হয়। তার এই শ্যামবর্ণের জন্যই যে তাকে পদে পদে খোঁটা শুনতে হয়, শিকার হতে হয় শত লাঞ্ছনা বঞ্চনার। পাড়া পড়শি আত্মীয় স্বজনেরা যে তার বাবা মাকেও খোঁটা দিতে ছাড়ে না। বড্ড কষ্ট হয় তার। নির্ঘুম রাত কাটাতে কাটাতে চোখের নিচে কালো হয়ে গেছে। শত কিছুর পরও তার বাবা মা কখনো এক মুহূর্তের জন্য বোঝা মনে করে একটা কথা শোনায়নি সুরাইয়াকে। হ্যাঁ, মনে যে তাদের শত চিন্তা মেয়েকে নিয়ে, কিন্তু বাইরে তা একদম প্রকাশ করেন না। কেনই সমাজ বোঝে না, রূপ দিয়ে মানুষকে যাচাই করা যায় না? আমার দোষ কি? কেন এত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়? মানুষের করুণা মায়া নিয়েই কি তাকে জীবন কাটাতে হবে? সাফি ছেলেটাও তো তাকে মায়াই দেখায়। এই মায়াও যে 2 দিন পর কেটে যাবে, তখন তো তাকে ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দেবে। আমার মতো শ্যামলা মেয়ের কপালে যে একটুখানি ভালোবাসাও নেই। কান্না মিশ্রিত কণ্ঠে বলতে বলতে দেয়াল ঘেঁষে বসে পড়ে সুরাইয়া। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাটে এসে বসতেই ক্ষুধা অনুভব করে সুরাইয়া। দুপুরে সে কিছুই খায়নি মনে পড়তেই রুম থেকে বের হয়ে ডাইনিং রুমের দিকে অগ্রসর হয় সে। বাড়ির এক কোণে দাঁড়িয়ে আছে সাফি আর সুরাইয়া। একটু কি ভালোবাসা যাবে না আমাকে? টলমল চোখে সাফির দিকে তাকায় সুরাইয়া। আমার মতো রূপহীন মেয়েদের ভালোবাসার কোনো দাম নেই, আর না তাদেরকে কেউ ভালোবাসে। আমার উপর মায়া দেখাতে হবে না আপনাকে মিস্টার সাফি। আপনি আমার থেকেও বেটার ডিজার্ভ করেন। আজকে আমাকে ভালো লাগলেও 2 দিন পরেই ভালো লাগা থাকবে না। আমার ভালোবাসাকে তার মানে তোমার কাছে করুণা মনে হলো, তাই না? মায়া দেখাচ্ছি তোমাকে? সুরাইয়া, আমি রূপকে কোনোদিনও গুরুত্ব দেই না। আমার কি আহামরি রূপ আছে বলো? আমিও তো সাদামাটা একজন মানুষ। আমার যে শত ইচ্ছা তোমাকে নিয়ে অতি সাধারণভাবে ঘর বেঁধে অসাধারণ সুখের মাঝে ডুবে থাকবো দুজন। যেখানে থাকবে না রূপের বড়াই, না থাকবে যোগ্যতার বড়াই, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা। কি বাঁধবে আমার সাথে সুখের নীড়? সাফির কথা শুনে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে সুরাইয়া। দলা পাকিয়ে কান্নারা ভিড় করছে চোখের কোণে। কি হলো বলো? ঠোঁট কামড়ে উপর নিচে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেয় সুরাইয়া। সুরাইয়া 2 হাত নিজের হাতের মাঝে নিয়ে তার ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে সাফি বলে ওঠে, জানো, মাকে যখন তোমার কথা বলি, সে তো খুশিতে বাচ্চাদের মতো লাফালাফি শুরু করে দেয়। তোমাকে দেখার জন্য ছটফট শুরু করে দেয়। কখন সকাল হবে বলে আমার কান ঝালাফালা করে দিচ্ছিল। আমার মায়ের একটা মাত্র সন্তান আমি। তোমাকে তো সে এখন থেকেই মেয়ে ভেবে নিয়েছে। আমাদের বিয়ের পর কি কি করবে তোমাকে নিয়ে সব লিস্ট করছে। সুরিয়া,
তুমি আমার কাছে সস্তা কেউ নও, খুব দামি কিছু, বুঝেছ? একটা ছেলে এভাবেও ভালোবাসতে পারে তা কখনো কল্পনাও করেনি সুরাইয়া। বড়সড় ঘুমটা টেনে খাটের মাঝ বরাবর বসে আছে সুরাইয়া। লাল টুকটুকে শাড়িতে বউ সেজেছে সে। হ্যাঁ, সে বউ সেজেছে সাফির জন্য। আজ থেকে সে সাফির অর্ধাঙ্গিনী। মৃদু আওয়াজে দরজা খুলে রুমে প্রবেশ করে সাফি। তাজা ফুলের সুবাসে মম করছে পুরো রুম। ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটের উপর বসে সাফি। মৃদু হাতে ঘুমটা তুলে দিয়ে অপলক দৃষ্টিতে সুরাইয়ার দিকে তাকাতেই লজ্জায় মাথা নুয়ে ফেলে সুরাইয়া। সুরাইয়া মা, এভাবে ছুটিস না, পড়ে গিয়ে কোনো অঘটন ঘটবে। খেয়ে নে মা, এটুকু খাবার খা মা। না, খাবো না আমি। আচমকা ঘপ করে সুরাইয়ের হাত টেনে নিয়ে চেয়ারে বসিয়ে দেয় সাফি। পুরো খাবার শেষ না করে এক পা নড়লে ভালো হবে না। 7 মাসের পেট নিয়ে এভাবে ছুটছিস মেয়ে, পড়ে গিয়ে তোর কিছু একটা হয়ে গেলে আমাদের কি হবে বলতো? একটুও কি বুঝিস না? কিছু খাস না তুই, কিভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছিস দেখছিস? আর তাছাড়া আমার যে ভাই বোন আসছে তার যেন একটু পুষ্টির অভাব না পড়ে, বলে দিলাম। কড়া কণ্ঠে বলে ওঠেন শামীমা বেগম। সুরাইয়া বুঝে উঠতে পারে না এই মানুষগুলো এত ভালোবাসে কেন তাকে। সে কি আদৌ এত ভালোবাসার যোগ্য? এই সুখ যেন কান্না হয়ে ঝরে পড়ছে সুরাইয়ার চোখ হতে। আসলেই তার মা একদিন যা বলেছিল ঠিক বলেছিল। সৃষ্টিকর্তা যা কিছু করেন ভালোর জন্যই করেন। সাফির সাথেই হয়তো তার ভাগ্য জুড়ে ছিল। আহা, জীবন সুন্দর।